আমরা হাসিনা নামের এই দানবকে রক্ত শূন্য কইরা মারবো। আর এই রক্ত শূন্য করার কাজ শুরু হয়েছে, পলক করজোরে রেমিটেন্স চাওয়া শুরু করছে। এই যে শোনেন, আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। দেখেছেন কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমি 2 দিন আগে বলছিলাম যে শেখ মুজিবকে বাপ না ডেকা আপনারে বাপ ডাকবে। এডিটর সাহেব দেখেন না সেই অংশটা, শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা। তাইলে শুরু করলে কি হবে বুঝেন? শুরু করে দেন, পলক শেখ মুজিবকে ছাইরা আপনারা আব্বু ডাকবে। দেখেছেন 1 সপ্তাহ হয় নাই, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কইতেছে মেট্রো রেল নাকি প্রবাসীদের রেমিটেন্সে তৈরি, রেমিটেন্সের ধস নামিছে। এই দেখেন 6 ভাগের 1 ভাগে নামিছে, আরো নামবে। তো এখন কি করা যায়? এত কান্নাকাটি দেখা আমারই খারাপ লাগতেছে। আমার তো মন নরম, জানেন তো। আমি তো মুশকিলে পড়ে গেলাম। আসেন ওরে আনা সাহায্য করি। 1 নাম্বার সাহায্য হইতেছে যে বাংলাদেশে যে ইন্ডিয়ানরা কাজ করে, ওরা তো $5 বিলিয়ন নিয়ে যায় বছরে। ওইগুলোরে খেদাও, $5 বিলিয়ন পাবে। আর আমাদের দেশে পোলামাইগেরও চাকরি হবে। তাতেও যদি না হয়, তাও আমার কাছে বুদ্ধি আছে। কি দেব পলকের বুদ্ধি? আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের পারমিশন নিয়ে নেই। কি বলবো? ওরা পারমিশন দিছে, ওদের বিশ্বাস আছে যে দাদার উপরে একতালা আমার এই ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের এই বিশ্বাসের মর্যাদা যেন চিরজীবন দিয়ে যাবে পারি, সেই রহমত করেন। আসেন এইবার পলকের রেমিটেন্সের ব্যবস্থা করি। হাসিনা যদি রেমিটেন্স দরকার পড়ে, আঙ্কের কাছে ওর মন্ত্রী, আমলা, পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, সেনা প্রধান ও সোনা প্রধান ওরে পাঠাই দিতে পারে। আমরা প্রবাসীরা আমাদের রেমিটেন্সের টাকাগুলা সব কয়েন বানায় রাখবো, এই যে ইনকা কইরা, হ্যাঁ, এই যে এই সাইজের কয়েন বানায় রাখবো। হ্যাঁ, এই যে এই সাইজের কয়েন বানায় রাখবো। ঠিক আছে। তারপরে হাসিনার মন্ত্রী যেমন ধরেন পলক, আরাফাত, হ্যাঁ, যেই আসুক ও পাশা দিয়া এই কয়েন গুলা ভরে দেবো এক এক করে, যতগুলো নিতে পারে আর কি। তারপরে বাংলাদেশে ফিরে গিয়ে রেমিটেন্সের টাকা খালাস করে আবার আসবে, আমরাও কয়েন নিয়ে রেডি থাকবো। হ্যাঁ, আমরা রেমিটেন্স ভরে দেবো, আসবে ভরে দেবো, আসবে ভরে দেবো। আমি নিজে দায়িত্ব নিতে পারি, ডাক্তার তো ভরে দিতে সমস্যা হবে না। অনেকে ঘৃণা টিনা করতে পারে, তো আমার তো সব নাই, ডাক্তার মানুষ তো। শ্রীলঙ্কার প্রবাসীরা কি করেছিল মনে আছে? শ্রীলঙ্কার ওই যে ক্যাম্প ছিল সরকার, মনে আছে? শ্রীলঙ্কার প্রবাসীরা রেমিটেন্স দেওয়া কমে দিছিল, বন্ধই করে দিছিল। তারপরে এরকম ইকোনমিক একটা ধস নামে, আর জনগণ যায়া প্রেসিডেন্টের প্রাসাদ দখল কইরা নেয়। তো আমরাও একই কাজ করবো। তারপরে অনেকে দেখছে শ্রীলঙ্কা তো উঠে দাঁড়াইছে, আরে সর্বনাশ, কি ম্যাজিক দেখাইছে। ম্যাজিক কি? ম্যাজিক আবার এই টাকা পাঠাইছে প্রবাসীরা, শ্রীলঙ্কার প্রবাসীরা টাকা পাঠাইছে, শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে। দেশের ভবিষ্যৎ কার হাতে? প্রবাসীদের হাতে। মাথায় রাখবেন, রেমিটেন্স এইটা আপনার আসল অস্ত্র। হ্যাঁ, বাঙ্গু সেনাবাহিনী, নটির পোলারা ওদের অস্ত্র দেখাইছে, এবার আমাদের অস্ত্র আমরা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, চলুক। এইবার আসেন আমরা দেখি কেন আপনি রেমিটেন্স দেবেন না। আসেন কটা ভিডিও দেখি। হ্যাঁ, রায়বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গত শুক্রবার, এই শুক্রবারের আগে শুক্রবার আর কি, গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত 36টা বেয়ারিশ লাশ দফন করা হয়েছে। এত সংখ্যক বেয়ারিশ লাশ কখনোই দেখেনি ওইখানকার গোরখদকেরা। এটা জানাইছে এই সমস্ত লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড থেকে আসছে। প্রত্যেকদিন প্রায় 10-12 জনের লাশ এসছে। দ্বিতীয় ভিডিও দেখি ওই নটিপোলা সেনাবাহিনী নিয়ে, যারা বাংলাদেশের বাজেটে 5.5% নিয়ে যায়। আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এত বরাদ্দ না, আমাদের কৃষির জন্য যা বরাদ্দ, যারা আমাদের খাদ্য যোগায় তাদের জন্যও এই সমান বরাদ্দ। এই সমান বরাদ্দ নিয়ে কি করে তারা? দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে। এই নটির পোলাদের আমরা কেন পালবো? এরা কার হাত থেকে দেশকে রক্ষা করবে? ইন্ডিয়ার হাত থেকে বাঁচাবে দেশকে? আমাদের দেশের নিরাপত্তা কার কাছ থেকে বিপদে পড়বে? ইন্ডিয়া তো, যেই দেশের সেনা প্রধান ইন্ডিয়ার রাষ্ট্রপতির কাছে চাকরির নিশ্চয়তা চায়, সেই দেশের সেনাবাহিনী ইন্ডিয়ারে ঠেকাবে? গপ্প। হ্যাঁ, এদের কাজ প্যাট। এরা ইন্ডিয়ার ল্যাসপেন্সার, এরা নটির পোলা, শাহিনের নটির পোলাদের ধরে ফেলবে। এই সেনাবাহিনী থাকবে না।
আমরা কেন এই সেনাবাহিনীর পিছনে বাজেটের 5.5% বরাদ্দ রাখবো? এই সেনাবাহিনীর বেতন যেন হাসিনা দিবার না পারে সেই ব্যবস্থা আমরা করব। আর এই সেনাবাহিনী কিভাবে জাতিসংঘের শান্তি মিশনে যায় সেটাও আমরা দেখে নেব। এরা আমাদের সন্তানদের নির্মূল করতে চায়, এদের ক্ষমা নাই। এই নটির পোলাদের যে শাহিনেরা ধরে ফেলবে তাদের আমরা তৈরি আমরা প্রতিরোধের আগুন জ্বালায় রাখবো। এই লড়াইয়ে আমরা শয়ে শয়ে রক্ত দিছি, 266 জন মারা গেছে, তার তালিকা তৈরি হয়েছে দেখেন। আরো রক্ত দেব। আমাদের চূড়ান্ত মুক্তি আসতে আমাদের 1 সাগর রক্ত পাড়ি দিতে হবে। আমাদের গ্রাম, নগর, বন্দর, শহর থেকে কাতারে কাতারে নাইমা আসতে হবে। আমরা নাইমা আসবো, আমরা কোটি কোটি মানুষ আবার নাইমা আসবো। আমরা দেখছি কিভাবে পরাজিত করছে পুলিশ, র্যাব আর বিজিবিরে ছাত্র জনতা। এই গণবিরোধী সেনাবাহিনীকেও পরাজিত করতে হবে। এই যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ থামানোর ক্ষমতা কারো নাই। এইবার দেখেন এই সেনাবাহিনী কোন ভাষায় কথা বলে জনতার সাথে, দেখেন। এই আওয়াজ তোকে পশ্চাতে হান্দাই দেবো নটির পোলা। এক হাতে বন্দুক নিয়ে মালিক রে ভুলে গেছিস? কে তোর মালিক? কার টাকায় তোর বেতন হয়? একটা অনির্বাচিত ফ্যাসিস্ট শাসককে রক্ষা করতে গেছিস বান্দিরপুর। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে 2 সময় সেনাবাহিনী গুলি ছুটছে। 1971-এ পাকিস্তানি সেনাবাহিনী, 2024-এ হাসিনার সেনাবাহিনী, ইন্ডিয়ার মদতপুষ্ট ইন্ডিয়ার জারস সেনাবাহিনী। আর কোনো ইতিহাস নাই বাংলাদেশে। এবার আসেন আমরা আরেকটা ভিডিও ফুটেজ দেখি, তাহলে বুঝবেন কেন আমাদের আরো মরণপণ লড়াই করা ছাড়া কোনো উপায় নাই। এর পরের বার আমরা আর ভুল করব না। এর পরের বার আমরা এটা মাথায় নিয়ে নামবো যে নটির পোলা সেনাবাহিনী অস্ত্র ত্যাগ করবে। আমাদের এটা হিসাবে নিয়ে মাঠে নামতে হবে। নটির পোলারা পাশের দেশ মায়ানমারের ঘটনা দেখ, কি হেডংস সেনাবাহিনীর, দুনিয়া উল্টায় ফেলায় এবং পুরা দেশ দখল করে ফেলছে মুক্তি সেনারা। এই জিনিস ঘটবে বাংলাদেশে, আমার উপরে নটির পোলারা ভয়ানক বেলা হবে। আমার চ্যানেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, আমার কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছাইবেন। এবার দেখেন ফুটেজটা। 19 জুলাই 2024 শুক্রবার বিকাল 4টা রাজধানীর রামপুরা বনশ্রীর মেরাদিয়া বাজারে অবস্থিত রামপুরা থানার পার্শ্ববর্তী নির্মাণাধীন বিল্ডিং এর ঘটনা। ছাত্র গণহত্যার প্রতিবাদে জুম্মার নামাজ শেষে বনশ্রীবাসী বিক্ষোভে ফেটে পড়ে। বনশ্রীর একাংশ রামপুরা ব্রিজের দিকে, আর একাংশ বনশ্রী আইডিয়াল স্কুলের ড্যামরা স্টাফ কোয়ার্টার রোডে, বনশ্রীর শেষ মাথায় মেরাদিয়া বাজার অবস্থিত রামপুর থানার আগে দক্ষিণ বনশ্রী রোড পর্যন্ত রাস্তায় মিছিল নিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে হঠাৎই এপিসি সহ বিজিবি, পুলিশ কোনো প্রকার টিয়ার শেল, রবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছাড়ে সরাসরি এলএমজি থেকে চাইনিজ রাইফেল থেকে গুলি করতে শুরু করে। রাস্তায় লুটায় পড়ে নিহত হয় অনেক বিক্ষোভকারী। এমন অবস্থায় স্থানীয় জনগণ আরো ক্ষিপ্ত হইয়া বিজিবি পুলিশকে ধাওয়া দিয়ে বিভিন্ন অলিতে গলিতে ব্যস্ত দেখা 5 দিক দিয়ে রামপুর থানায় ঘেরাও করে ফেলে। এক পর্যায়ে মেইন রাস্তা থেকে এপিসি সহ বিজিবি এবং থানার সামনে থেকে পুলিশের মুহুর্মুহু গুলিতে টিকতে না পেরে কয়েকজন কিশোর থানার পাশে মেইন রোড সংলগ্ন একটা নির্মাণাধীন 4তলা ভবনে উঠে পড়ে। এই সেই বিল্ডিং। এক পর্যায়ে বিজেপি পুলিশ থানা এরিয়া কন্ট্রোলে নিলে কয়েকজন পুলিশ ওই ভবনে উঠে যায়। সবাই চলে যেতে পারলেও ওই একটা হতভাগ্য কিশোর ওই ভবনে আটকা পড়ে যায়। 4তলার ছাদের সাইড দিয়ে নাইমা সে নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু তারা দেখে ফেলে 2 পুলিশ রিভলভার দিয়া পর পর 6 রাউন্ড গুলি কইরা ওই কিশোরের মৃত্যু নিশ্চিত করে। দেখেন, এদের বেতন দেওয়ার জন্য রেমিটেন্স পাঠাইবেন, এদের অস্ত্রের গুলির জন্য রেমিটেন্স পাঠাইবেন। গুলি কি দিয়ে কেনা হয়? আপনার আমার রেমিটেন্সের টাকায়, বৈদেশিক মুদ্রায়। এদের এই গুলির জন্য এখন রেমিটেন্স পাঠাবেন, নাকি এদের যেন না খাইতে পাইয়া মরে সেই জন্য রেমিটেন্স বন্ধ করবেন? ছাত্ররা আহ্বান জানাইছে, তাদের কথা আমার পৌঁছায় দেওয়ার কর্তব্য। আপনাদের জন্য তাদের বক্তব্যটা দিতেছে। আমার এতে ব্যাখ্যার কিছু নাই, শুধু আমাদের ভালোবাসার শুভকামনার দোয়া থাকলো। এই জেনারেশন, এই প্রজন্ম হাসিনাকে ছাড়বে না, এই প্রজন্ম মাথা নোয়াবে না। প্রিয় দেশবাসী, আজকে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সামনে আবার হাজির হয়েছে। আপনারা দেখেছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বৃন্দকে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় জিম্মি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন যাবৎ নির্মম নির্যাতন চালানো হয়েছিল। নির্যাতন করে, অস্ত্রের মুখে চিহ্নি করে, ভয় ভীতি দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা অমানবিক কাজ করা হয়েছে। সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোরপূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে। কিন্তু আমরা তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিবেকের স্টেটমেন্ট নয়। তারা জিম্মি হওয়ার পূর্বে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন
বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের প্রজ্ঞাপন খেলা বন্ধ হবে, যতক্ষণ পর্যন্ত না এই দেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যত জনের রক্ত ঝরেছে তাদের রক্তের ন্যায় বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত না আটককৃতদের মুক্তি দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত না মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। একইভাবে তাদের সেই নির্দেশনার আলোকে এবং তাদেরকে জিম্মি করে এভাবে স্টেটমেন্ট আদায় করার প্রতিবাদে আমরা আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ছাত্র জনতা আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচি হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে, আমাদের যে কোনো কর্মসূচির চেয়ে আরো শক্তিশালী কর্মসূচি। ছাত্র সমাজ ঘরে ফিরে নাই, ছাত্র সমাজ এখন রাজপথে আছে এবং দাবি আদায় করে সকলের ন্যায় বিচার নিশ্চিত করে তারা ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এইবার আসেন হাসিনার একটা নতুন নাটক নিয়ে কথা বলি। আবু সাইদের পরিবারকে ডেকে আনছে হাসিনা। এই গ্রামীণ দরিদ্র মানুষগুলাকে নিশ্চয়ই কোনো লোভ দেখায় আনছে। তারপর তাদের দিয়ে হাসিনা বন্দনা করায় নেবে, কাজ হবে না, লাভ হবে না, কিচ্ছু যায় আসে না। আমরা আবু সাইদের বোনের কান্নাটা দেখি। এডিটর সাহেব একটু দেখান। ভাইয়ের হয় নাই, আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে, আমার ভাই এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাচ্ছে ভাই। বাপে আমার খুশিতে কান্দিছে ভাই, হাই রে স্কলারশিপ পাচ্ছে ভাই। আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই, কি জন্য? আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই, 4 বছর হয়েছে ভাই। আমার ভাইকে আমি কইছিল ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই, তোরা না করেন তো ভাই শুনি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করি, হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখি করেন ভাই। মুখ ভালো লাগে মাইনছে যখন বিসিএস এর কথা কয়, মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই। হাই রে ওরা ক্যাঙ্গিরি পড়ছে, তোরাও ভাই করেন তো, তোমারও না মেলা মেধা হোক শুনি মুই করি। আমার ভাই মরার বয়সী হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল না কে, একটা হাত ভাঙ্গিল না কে। আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি হাইল হয়, কি জন্য 4টে গুলি মারলো আমার ভাই। আমার কলজাটা মানুষ না, আমার 3টে মারি গেল না কে, আমার 3টে কি জন্য মারি গেল না? আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই, আমার বাপই মানুষ কয়ে বেড়াচ্ছে, আমার বাপে লেখাপড়ার খরচ দিতে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই। হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই। হাসিনা তো নাটক করবে, কিন্তু হাসিনা পুলিশের মৃত্যুর এজিআরে কি লিখছে? পুলিশের গুলিতে মারা গেছে লিখছে? লিখে নাই। লিখছে যে ইট পাটকেল সরাসরির মধ্যে এ পইড়া গিয়ে মরছে। হাসিনা কি বলছে শুনেন তার মুখেই। হ্যাঁ, পুলিশের গুলিতে একজন মারা গেছে, যেই মারা যাক সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। পুলিশের গুলিতে মারা গেছে সে নিজেই বলে, যদি কুত্তা পুলিশ সেটা লেখে না এজাহারে, তাইলে বুঝেন আবু সাইদের পরিবার নিয়ে কি খেল সে খেলবে। এই ভিডিও যখন রিলিজ হবে তখন আবু সাইদের পরিবার দেখা করে ফিরে আসবে, কি নাটক করছে এই নটাঙ্গি সেটা দেখতে পারবেন। এপিসোড শেষ করি আরেক শহীদের গল্প দিয়া। বিগত কয়েকদিন কার কিভাবে গেছে জানেন না, কিন্তু যারা মাঠে নামেন নাই, যুদ্ধক্ষেত্র দেখেন নাই, তারা কল্পনাও করতে পারবেন না দেশে কি চলছে। 18 জুলাই বৃহস্পতিবার দুপুর 1টায় আমার বন্ধু জাহিদুজ্জামান তানভীম শহীদ হয়। তার খবর পেয়ে সাথে সাথেই আমরা কুয়েট মৈত্রী হাসপাতালে রওনা দিই 2টার দিকে। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, নিজের চোখে না দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না। খালি মনে হচ্ছিল হয়তো অন্য কেউ হবে, তানভীমের মতো দেখতে হয়তো কেউ। রাস্তায় বাইক আর সিএনজি ছাড়া কিছু ছিল না। অনেক অপেক্ষার পর একটা সিএনজি পাই যে আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে চায়। উত্তরে জসীমউদ্দিন আসতেই আমাদেরকে ছাত্ররা থামায় দিয়ে বলে, ভাই সামনে যেন না, পুলিশ যেদিকে যেভাবে পাচ্ছে গুলি করছে। আমরা সিএনজি ঘুরাই, ডিভাইডারের মাঝখান দিয়ে পার হয়ে সেক্টর 4-এ ঢুকি। গলির মুখে দেখতে পাই 40-50 জনের মতো ছাত্রলীগ জমায়েত হয়ে আছে, বসেছিল বেশিরভাগ। দেখে আমাদের কিছু বলে নাই। সিএনজি ঘুরায় ঘুরায় কোনো মতে কুয়েত মৈত্রীর কাছাকাছি যাইতে পারি।
আজমপুর রেলগেটে নামি। দেশের এই হাজারো সুশীলেরা চুপ থাকলেও সেদিন সিএনজি আলা মামা আমাদেরকে বলে যে আমি সমর্থন করি মামা এই আন্দোলন, আপনাদের বন্ধু শহীদ হয়েছে আজকে, আপনাদের থেকে কিভাবে টাকা নিয়ে নেন। অনেক বলেতেও তাকে টাকা দিতে পারি না। আমি হাঁটা দিই হাসপাতালের দিকে, পথে শয়ে শয়ে ছাত্র ছাত্রী দেখি, বিভিন্ন ভার্সিটির কলেজের এমনকি স্কুলেরও। সবাই আশঙ্কিত যে না জানি কি হয়। কারো গায়ে ইউনিফর্ম, গলায় প্রত্যেকের আইডি কার্ড, কারোর সাথে হেলমেট, চোখের নিচে টিয়ার শেল থেকে বাঁচাতে পেস্ট, প্রতিরক্ষার জন্য হাতে কারো কারো লাঠি, রেকর্ড করার জন্য কারো হাতে মোবাইল। হাসপাতালে পৌঁছাই, বাইরে শয়ে শয়ে শিক্ষার্থী হাসপাতাল ঘিরে রাখছে, ভেতরে যারা আছে তাদেরকে রক্ষা করার পণ নেই। বাইরে থাকতেই আওয়াজ শুনি যে ভাই নর্দার্ন ভার্সিটির একটা লাশ আসছে, কেউ পারলে আইসে আইডেন্টিফাই করেন যে লাশটা কার। হাসপাতালের সামনে থেকে শোনা যাচ্ছে বিএনএস এ গোলাগুলির শব্দ, বিএনএস এর দিকে ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে ইট ভাঙা কাঁচ। গেটে যাই, ছাত্ররা আটকায়। প্রথম কথা, আপনি কোন ভার্সিটি? বললাম যে ভাই আইআইটির আমি। সাথে সাথে বলে ভাই ভেতরে আসেন, আইআইটির একটা লাশ আছে। বুকটা ধক করে ওঠে। তখন মনে হয় আসলেই কি তানভীর? আনসারের এক লোক আমাদেরকে লাশ রাখার ঘরে নিয়ে যায়, পাশাপাশি 4টা লাশ। দ্বিতীয়টা তানভীরের। চারপাশে অসংখ্য ছাত্র আহত, প্রায় সবার গায়ে স্প্লিন্টার, হাতে পায়ে মাথায় অনেকের ব্যান্ডেজ। ডাক্তারদের দৌড়াদৌড়ি, আহতদের আর্তনাদ, ধরে রাখা কষ্টকর হচ্ছিল নিজেকে। কিন্তু আশেপাশে থাকা ছাত্ররা বলে ভাই এনার মা এসছেন, ভেতরে আছেন। ভেতরে যাই, তানভীরের মা একটা বেডে বসে তানভীরের খালাকে ধরে কাঁদছেন। আমাকে দেখেই বলেন যে আকাশ, আমার ছেলেটা তো নাই, কি নিয়ে বাঁচবো আমি? বলো, কিভাবে থাকবো আমি একা? কিছু বলার ভাষা ছিল না। তখন কাঁদতেও পারি নাই আন্টির সামনে। আন্টি আমার হাত ধরে কাঁদছিলেন শুধু। হঠাৎ করে আওয়াজ আসে যে পুলিশ আর লীগ ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরা কয়েকজন দোতলায় উঠে যাই, আইসিইউ এর সামনে দাঁড়াই। ভেতরে সব বেড ভর্তি, অনেকের গুলি লাগছে, অনেকের অবস্থায় আশঙ্কাজনক। ছাত্ররা সব দৌড়ে যায় যে পুলিশকে ঢুকতে দেবে না, লাশ নিয়ে যাইতে দেবে না। কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে আসে ভেতরের সব। নিচে নামি। কিছুক্ষণ অপেক্ষার পর তানভীরের রিলিজের কাগজ আসে, আমাদেরকে বলে লাশ নিয়ে যাইতে। আমরা যারা ওর বন্ধুরা আছি আগায় যাই লাশ নিতে। স্ট্রেচার আনি, ওকে তুলি স্ট্রেচারে। আমি মাথার নিচে হাত দিই তোলার সময়, রক্তে ভেজা, মুখে আর বুকে অসংখ্য স্প্লিন্টার লাগা, বুকের উপরে কাঁধের পাশে বুলেটের ক্ষত, মাথার পেছনে থেতলে যাওয়া। লাশ নিয়ে আমরা সামনে আগাইতে নিলাম। তখন একযোগে আশেপাশে সব ছাত্ররা চিৎকার করতে শুরু করলো যে শহীদ ভাইয়ের লাশ। স্টিলে স্টিলে বাড়ি দিয়ে সবাইকে অ্যালার্ট করলো যেন সামনে থেকে সরে যায়। আল্লাহু আকবার বলে ধ্বনিত হলো চারপাশ। আশেপাশের কাউকে আমি চিনি না, কেউ আমাকে চেনে না, কিন্তু তারপরেও সবাই তৎপর, সবাই সবার ভাই সেখানে। চিনিও না এমন ছেলেমেয়েরা এসে সাহস দিয়ে যাচ্ছে, সাহায্য করছে। করিডোর ধরে সামনে আগাতে একটা চিৎকার শুনলাম, একটা পুলিশ মরছে রে। বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে, গোটা হাসপাতাল ভেতরে বাইরে সব মানুষ একসাথে বলে উঠলো আলহামদুলিল্লাহ। এরকম শিউরে ওঠা অনুভূতি কোনোদিন পাই নাই। কে মরেছে, কিভাবে মরেছে জানি না, কিন্তু মরেছে এটা শুনে আলহামদুলিল্লাহ করে উঠলাম। সেই প্রতিটা মানুষ যারা এতটাই অত্যাচারী যে এদের মরার খবর শুনলেই মানুষের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব করা হয়েছে। আসলে নিষ্পাপ সাধারণ ছাত্রদের বুকের উপরে যারা গুলি চালায়, যারা এটা সমর্থন করে, যারা এটা সহায়তা করে, যারা এটা হওয়ার সময় মুখ বুঝে সম্মতি দেয়, সবার জন্য আল্লাহ যেন এই দুনিয়ায় বিচারের ব্যবস্থা রাখে। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য যে আমার হবে না। তানভীরের লাশ নিয়ে সামনের গেটে গেলাম। অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছিলাম। আমি একা ছিলাম কিছুক্ষণ ওর লাশের পাশে। চোখগুলো বুজে দিলাম, হাত দুটো সোজা করলাম। মাথা থেকে রক্ত পড়া থামে নাই। স্ট্রেচার থেকে রক্ত গড়ায় নিচে পড়ছে টপ টপ করে। আন্টি নিজের ওড়না দিয়ে বললেন তানভীরকে যেন ঢেকে দিন। অ্যাম্বুলেন্স আসলো, ওকে তোলা হলো। স্ট্রেচার থেকে লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে নিল। আন্টি তখন পাগল প্রায়। আন্টি স্ট্রেচার থেকে তানভীরের রক্ত নিয়ে নিজে মেখে চিৎকার করছেন আমার ছেলে শহীদ, আমার ছেলে শহীদ হয়েছে। এই মুহূর্তটা আমি হয়তো কোনোদিন ভুলতে পারবো না।